ভারতবর্ষের রাজনীতিতে ঐতিহাসিক ভুল কথাটি বামেদের জন্য প্রাসঙ্গিক, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। জাতীয় রাজনীতিতে একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে সংসদীয় রাজনীতিতে আজ বামেরা অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে বলে অনেকেই মনে করেন। যদিও 1996 সালে জ্যোতি বসুর প্রধানমন্ত্রী না হওয়ার ঘটনাটি সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তবে 2008 সালে পারমাণবিক চুক্তির বিরোধিতা করে ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে প্রথম ইউপিএ সরকার থেকে সমর্থন তুলে নেওয়াকেও বামেদের মস্ত বড় ভুল বলে মনে করছেন খোদ বাম নেতৃত্বরা। শুধু পশ্চিমবঙ্গ, কেরালা কিংবা ত্রিপুরা নয়, একবিংশ শতাব্দীর গোড়ার দিকে গোটা দেশে বামেদের ব্যাপক জনপ্রিয়তা থাকলেও 2024 সালের চিত্র উল্টো হিসেব দেখাচ্ছে। প্রায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে বামপন্থা। তাহলে কি 2008 সালের 9 জুলাই ইউপিএ সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার খেসারত দিতে হচ্ছে বামেদের, নাকি তৎকালীন সময়ে জাতীয় রাজনীতির ধারা পরিবর্তনের পর দেশবাসীর নার্ভ ধরতে পারেনি বামেরা? বামেদের পারমাণবিক চুক্তির বিরোধিতা কি শুধু অ্যান্টি আমেরিকার স্ট্যান্ড ছিল, নাকি রাষ্ট্রহিতে অন্য কোনো কারণ লুকিয়েছিল? সমর্থন প্রত্যাহারের পর কংগ্রেসের সাথে কতটা দূরত্ব বাড়ে বামেদের? কংগ্রেস ও বামেদের বারবার কাছে আসা এবং বারবার দূরে সরে যাওয়াকে জনতা জনার্দন কিভাবে দেখেছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বামেদের ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহারে জাতীয় রাজনীতিতে বিজেপিকে কতটা মাইলেজ দিয়েছে? 2008 সালে আমেরিকার সাথে পারমাণবিক চুক্তিকে কেন্দ্র করে কিভাবে পাল্টে গেছিল জাতীয় রাজনীতির চিত্র? চলুন ইতিহাসের সেই পাতায় আজ একটু চোখ রাখা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ইউপিএ সরকার থেকে বামেদের সমর্থন প্রত্যাহার এর ঐতিহাসিক ভুল ছিল কিনা তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ বছরের শেষ সন্ধ্যায় আমার সাথে নিউজ ভ্যানগার্ডের স্টুডিওতে রয়েছেন দুজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। রয়েছেন রাজ্যের বিশিষ্ট সমাজকর্মী প্রদীপ্ত রায় এবং বিশিষ্ট সমাজ সচেতক শান্তিরঞ্জন দেবনাথ। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। শান্তিবাবু, আমি প্রথমে আপনার কাছে আসব। প্রথম ইউপিএ সরকার থেকে বামেদের সমর্থন প্রত্যাহার কি ঐতিহাসিক ভুল ছিল বলে মনে করেন? অবশ্যই এটা একটা ঐতিহাসিক ভুল। জ্যোতি বসুর প্রধানমন্ত্রীত্বে যেমন বামপন্থীরা বিরোধিতা করেছিল, সেটা যেমন পরবর্তীকালে ঐতিহাসিক ভুল বলে তারা নিজেরাই স্বীকার করেছে, ঠিক একইভাবে 2008 সালে আমেরিকার সঙ্গে ভারতের যে বেসামরিক অর্থাৎ অসামরিক পারমাণবিক চুক্তি হয়েছে, এটা কিন্তু সামরিক পারমাণবিক চুক্তি ছিল না, এটা ছিল অসামরিক পারমাণবিক চুক্তি। ওই অসামরিক পারমাণবিক চুক্তিকে কেন্দ্র করে প্রথম ইউপিএ সরকারের উপর থেকে যে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল, এটা অবশ্যই একটা ঐতিহাসিক ভুল। ওকে, আসবো আপনার কাছে আবার। প্রকৃত আপনার কি মনে হয়, আপনি কি মনে করেন এই বিষয়টাতে? ঐতিহাসিক ভুল বলে বামেদের সঙ্গে এই ভুল কথাটা এখন প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। ঐতিহাসিক ভুল জ্যোতি বসুর প্রধানমন্ত্রী না হওয়াকে বলা হয় এবং সেখানে খোদ জ্যোতি বসু সেটা স্বীকার করেছিলেন। এখন এই যে বিষয়টা, এই যে সমর্থন প্রত্যাহারটা, আজকের যে বামেদের যে পরিস্থিতি, সে জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় সেটাও একটা ঐতিহাসিক ভুল ছিল? ডক্টর মনমোহন সিং এর প্রয়াণে আপাতত পুরাতন যে বিষয়টা সেটা আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে। না হলে খুব একটা আলোচ্য ছিল না এই কয়েক বছর, যে ওই যে নিউক্লিয়ার ডিল হয়েছিল, সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট, তার পরিপ্রেক্ষিতে বা তার মানে তার ঠিক মানে আগে সিপিএম বা বামফ্রন্ট বা বাম দলগুলি সমর্থন তুলে নিয়েছিল, সেই বিষয়টা আবার উঠে এসেছে। এখন কথা হচ্ছে, কতগুলো ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা তো বটেই, সেই 96 জ্যোতি বসুর প্রধানমন্ত্রী না হওয়া বা 2008 এই যে প্রত্যাহার করা, সমর্থন প্রত্যাহার করা, সেখানে সংসদীয় রাজনীতির ক্ষেত্রে কিছুটা বামেরা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এটার সঙ্গে বামেদের জনসমর্থন কমে যাওয়া, সেটার কিন্তু আসলে সরাসরি সম্পর্ক খুব একটা নেই। আচ্ছা, আসল সমস্যা হচ্ছে বামেদের জনসমর্থন কমে গেছে। সে নিউক্লিয়ার ডিল কি, সেটা কিভাবে মানে পরিচালিত হয় সে বিষয় তো সাধারণ মানুষের বোধগম্য নয় সেভাবে। তো সে কারণে সমর্থন প্রত্যাহার করা হয়েছিল।
তাতে হয়তো তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো সমঝোতা হয়েছিল, সুবিধা হয়েছিল, সেটা স্ট্র্যাটেজিক্যালি হয়তো একটা ভুল ছিল। কিন্তু শুধু এটার জন্য অ্যাকচুয়ালি বামেরা এই অবস্থায় চলে গেছে, আজকে এই ভগ্নদশায় চলে গেছে, ব্যাপারটা যদি আমরা মনে করি তাহলে আমার মনে হয় অবমূল্যায়ন হবে। প্রথম যে কথাটা বলতে চাই, আসলে বামেদের এই যে মানে সমর্থন হ্রাসের ব্যাপারটা, সেটা কিন্তু আসলে হয়েছে 2014তে যখন এনডিএ সরকার এসছে বা মোদী সরকার এসছে, তারপর থেকে কিন্তু আসলে বামেদের মূল যে মানে রক্তক্ষয় যেটা আমরা বলি, রক্তক্ষরণ, সেটা কিন্তু আসলে শুরু হয়েছে। আচ্ছা, 2011তেও যখন মানে তৃণমূল সরকার এসেছিল, কংগ্রেস তৃণমূল জোট সরকার এসেছিল, তখনও কিন্তু বামেদের এরকম মানে অবস্থা হয়নি। তখনও বামেদের ভোট শতাংশ তৃণমূলের ভোট শতাংশের মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না, এমনকি 2016তেও সেরকম পার্থক্য ছিল না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। ত্রিপুরার ক্ষেত্রেও ছিল, কংগ্রেস ছিল বামেদের প্রতিদ্বন্দ্বী। যখন আসলে সর্বভারতীয় ক্ষেত্রে নতুন করে যখন মোদী সরকার এসছে, তারপরেই কিন্তু আসলে উল্লেখযোগ্যভাবে কিন্তু বাম সমর্থন যেটা আছে, মানে অন্তত সংসদীয় রাজনীতির ক্ষেত্রে, সেটা কিন্তু কমতে থাকে। এবং মূলত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখব যে আসলে বামেদের ভোটটাই রামেদের কাছে গেছে। আর ত্রিপুরার ক্ষেত্রে আমরা দেখব যতদিন কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, ততদিন বিষয়টা ছিল একরকম। যখন 2018 বা তার 1.5-2 বছর আগে যখন বিজেপির উত্থান হলো, সারা ভারতেই বিজেপির উত্থান হয়েছে বিভিন্ন রাজ্যে, 14তেও তখনও ততটা উত্থান মানে সারা ভারতবর্ষব্যাপী উত্থান বিজেপির হয়নি। তার পরবর্তী সময় 2016 পর থেকে আসলে বিজেপির মূল উত্থানটা হয়েছে। এবং তারপরেই কিন্তু আসলে সর্বভারতীয় ক্ষেত্রেও বামেদের কিন্তু আসলে মানে তাদের যে মানে জনগণের মধ্যে তাদের যে প্রভাবটা, সেই প্রভাবটা হ্রাস পেতে শুরু করেছে। ওকে, আমরা আসবো আপনার সেই বিষয়টাতে, যে এই যে প্রভাবটা হ্রাস পেল, আপনি যেটা বলছেন 2014 সাল থেকে। আমরা যদি সংসদীয় রাজনীতির কথাই বলছিলাম, আমরা জনসমর্থন বামেদের কমেছে কিনা, কারণ তা সংসদীয় রাজনীতিতে তাদের আসন সংখ্যা দেখলেই সেটা বোঝা যায়, বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনগুলো হোক বা লোকসভা নির্বাচন। শান্তিবাবু, এই যে আমরা 2004 সালে প্রথম ইউপিএ সরকারের, ডক্টর মনমোহন সিং এর প্রথম ইউপিএ সরকারের, যদি আমরা বামেদের তখন যদি আমরা আসন সংখ্যা দেখি, সিপিএম এরই আসন ছিল 43টি এবং প্রায় 65-র কাছাকাছি আসন সংখ্যা ছিল, 63টি আসন ছিল। এবং সেখানে 2009 সালে সিপিএম নেমে এসেছে 16তে, মানে 27টি আসন কমে গেছে। এই যে মেজর সেটব্যাকটা হয়েছিল, এটার কি শুধুই মাত্র প্রথম ইউপিএ থেকে প্রত্যাহারের জন্যই হয়েছিল, না তার পেছনে অন্য কোনো কারণ ছিল? শুধুমাত্র যে ওই যে আমেরিকার সঙ্গে যে পরমাণু চুক্তি হয়েছিল, অসামরিক পরমাণু চুক্তি, এবং সেই ক্ষেত্রে ওই চুক্তি বিরোধিতা করে সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করার জন্য বাম দলের এই ইরোশন ঘটেছে, এটা একটা কারণ। আচ্ছা, কিন্তু এই কারণটাও যেটা প্রদীপ বললেন যে এটা সাধারণ মানুষের উপর তেমন খুব একটা এই ব্যাপারটা খুব একটা প্রভাব পড়েনি, কথাটা অ্যাকচুয়ালি ঠিকই। এই পরমাণু চুক্তিটা আসলে কি? এই পরমাণু চুক্তি ভারত এবং মার্কিনের মধ্যে পরমাণু চুক্তি হওয়ার ফলে ভারত কতটা লাভবান হলো, মার্কিন যুক্তরাষ্ট্র কতটা লাভবান হলো, এই যে সেই সমীকরণটা সাধারণ মানুষ খুব একটা বোঝেনি। কিন্তু সাধারণ মানুষ এটা দেখেছে যে সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু আসল ব্যাপারটা হলো বামেদের যে এই যে ইরোশনটা, বামেদের ইরোশনের অনেকগুলো কারণ ছিল। সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে সরে যাওয়া। আচ্ছা, তত্ত্ব এবং বাস্তব এই দুটো জিনিস কিন্তু আলাদা। আচ্ছা, তত্ত্বের যদি বাস্তবে যদি তার প্রতিফলন না ঘটানো যায়, তাহলে সেই তত্ত্বের কিন্তু কোনো সার্থকতা থাকে না। বামপন্থীদের ক্ষেত্রে সবচেয়ে বড় দুষ্ট হলো সেটাই, তারা বড় বড় নেতারা বড় বড় তত্ত্বের কথা তারা বলেছেন, কিন্তু তত্ত্বটাকে বাস্তবে কিভাবে এটাকে প্রতিফলিত করা যাবে সেই বিষয়টা তারা অতটা চিন্তা ভাবনা করেননি। আমরা দেখেছি এরকম ত্রিপুরাতেও প্রথম যখন বামফ্রন্ট সরকার যখন আসলো, ভালোভাবেই চলেছে, কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেছে যে আসলে এই সংসদীয় গণতন্ত্রে কিন্তু সবসময় কিন্তু বামপন্থীরা তারা বিরোধিতা করত, তারা বলতো সংসদীয় গণতন্ত্র তারা মানত না। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেছে তারা যখন সংসদীয় গণতন্ত্রের অন্তর্ভুক্ত হলো, নির্বাচনে অংশগ্রহণ করলো, বিভিন্ন রাজ্যে নির্বাচনে অংশগ্রহণ করে সরকারে গেল, সরকারে গিয়ে যাওয়ার পর কিন্তু তাদের যে কর্মধারাটা, সেই কর্মধারাটা কিন্তু ওই ডানপন্থীদের কাজকর্মের যে ধারা, তার সঙ্গে খুব একটা ফারাক ছিল না। আচ্ছা, ওরা মোটামুটি একই রকম ছিল। আর সবচেয়ে বড় জিনিস যেটা, সাধারণ মানুষের যে চাহিদা, রুটি রুজি, বাসস্থান, এই যে জিনিসগুলো, বা ছোট ছোট ব্যাপার, ছোট ছোট জিনিস, যেমন ধরুন
রাস্তাঘাটের সুবিধা, পানীয় জলের সুবিধা, বিদ্যুতের সুবিধা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষকে সবচেয়ে বেশি এফেক্ট করে। একসময় আমরা দেখেছি যে বামপন্থী কর্মীরা বাড়ি বেড়ে যেত, বাড়ি বেড়ে গিয়ে মানুষের অভাব, অভিযোগ এগুলো সম্পর্কে তারা খোঁজখবর নিত, মানুষের সঙ্গে একটা যোগাযোগ ছিল তাদের। আচ্ছা, কিন্তু এখন কিন্তু দেখা যায় বামপন্থীরা খুব কারো বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে তাদের সুবিধা অসুবিধার খবর নিয়েছে, এমনটা কিন্তু আমরা দেখি না। কিন্তু ওকে, তারপরে হয়েছে কি, সাধারণ মানুষ থেকে বাম দলগুলো অনেক দূরে সরে গেছে, এবং এই দূরে সরার ব্যাপারটি তারা এখন পর্যন্ত ঠিক সঠিকভাবে কেন যে বিশ্লেষণ করছে না, সেটা কিন্তু আমাদের বোধগম্য হচ্ছে না। আচ্ছা, তাদের অন্তত বোঝা উচিত ছিল, তাদের অন্তত এই ব্যাপারটা বিশ্লেষণ করা উচিত ছিল, কেন প্রতি বছরই আস্তে আস্তে বামপন্থীদের ভোট কমছে। আমরা ভারতের বাইরে, যেমন ল্যাটিন আমেরিকাতে, ইউরোপে, বিভিন্ন যে কমিউনিস্ট স্টেট রাষ্ট্রগুলো ছিল, সেখানে দেখা গেছে কমিউনিস্ট সরকারের পতন ঘটেছে বিভিন্নভাবে। কিন্তু অতি সম্প্রতি দেখা গেছে কোনো কোনো জায়গাতে আবার কিন্তু কমিউনিস্টরা ক্ষমতা, যেমন শ্রীলঙ্কাতে কিছুদিন আগে যে ইলেকশন হয়ে গেল, সেখানে বামপন্থীরা ক্ষমতা পেয়েছে, ফ্রান্সে বামপন্থীরা ক্ষমতা পেয়েছে। তাহলে ওই সমস্ত জায়গায় যদি বামপন্থীরা ক্ষমতায় পুনরায় ফিরে আসতে পারে, আমাদের ভারতবর্ষ কি হলো? ভারতবর্ষ তো ক্ষমতায় ফিরে আসবে দূরের কথা, তারা দিনের পর তাদের যে ভোটটা ছিল সেই ভোটটা তারা ধরে রাখতে পারছে না। ধীরে ধীরে এমন একটা অবস্থায় গেছে, তারা বলতে গেলে প্রায় এখন শূন্যের কোঠায়। একটা জাতীয় দলের যে মানে বৈশিষ্ট্য থাকার কথা, সেই জাতীয় দলের যে ক্যারেক্টারিস্টিক, সেটাই তারা ধরে রাখতে পারছে না, একটা একেবারে প্রান্তিক শক্তিতে পরিণত হয়ে গেছে। ওকে, প্রত্যুদা, এই যে আমরা বলছি যে আপনি যেটা বললেন যে শুধু সেটা একটা মাত্র কারণ নয়, সেটা অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সেই ভুলটা, যে ভুলটা বামরা সমর্থন প্রত্যাহার করেছিল। এখন দিন দিন বামেদের এই জনপ্রিয়তা হ্রাসের প্রধান কারণ হিসেবে সমর্থন প্রত্যাহারকে কতটা দায়ী করা যায় আজকের তারিখে দাঁড়িয়ে, এবং পাশাপাশি আমার সেই সময় মনে আছে, সেই সময় তৎকালীন যে প্রত্যাহার করার কিছুদিন আগে কলকাতায় বোধহয় পলিট ব্যুরো সদস্যদের একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে বিমান বসু একটি বক্তব্যে বলছিলেন যে অনেকগুলো কংগ্রেসের অনেক ভুল ত্রুটি উনি ধরাচ্ছিলেন তখন। একটা ছিল দ্রব্যমূল্য বৃদ্ধির হ্রাস করার জন্য কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না, উল্টো নিউক্লিয়ার ডিলের দিকে ছুটছে কংগ্রেস, এমন ধরনের একটা বক্তব্য উনি রেখেছিলেন। পাশাপাশি কমিউনাল ফোর্সকে আটকানোর জন্য, বিভিন্ন কমিউনাল ফোর্সকে মানে আটকানোর জন্য কংগ্রেস কোনো ধরনের ভূমিকা নিচ্ছে না। কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাটে বিভিন্ন ধরনের সেখানে ঘটনা হচ্ছে, সেখানে কমিউনাল ফোর্সকে আটকানোর জন্য কংগ্রেস কোনো ধরনের ভূমিকা নেয়নি, এই ধরনের বক্তব্য বিমান বসু রেখেছিলেন। এগুলো কতগুলো মানে এগুলো কি আইওয়াশ ছিল না, এগুলো সত্যি কারণ ছিল সেই সমর্থন প্রত্যাহার করার পেছনে? দেখুন, সারফেসে তো অনেক কথা উঠে আসে, রাজনৈতিক বক্তব্য উঠে আসে, অর্থনৈতিক বক্তব্য উঠে আসে। 2019-এ সম্ভবত ফরমার ফরেন সেক্রেটারি বিজয় গোখলে একটা বই লিখেছেন। বইটা হচ্ছে দ্য লং গেম, হাউ দ্য চাইনিজ নেগোশিয়েট উইথ ইন্ডিয়ান্স। সেখানে উনি দেখেছেন, উনি তখন অ্যাকচুয়ালি জয়েন্ট সেক্রেটারি ছিলেন সাউথ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত, পরে উনি ফরেন সেক্রেটারি হয়েছেন। উনি বলেছেন যে অ্যাকচুয়ালি চীন সরকার ভারতের যে বামপন্থী দলগুলো আছে তাদের সঙ্গে কিভাবে এই ব্যাপারটা নিয়ে ডিল করেছে, এবং প্রচন্ড চাপ দিয়েছিল যে আমেরিকাকে নিরস্ত করার জন্য, আমেরিকা যাতে ভারতের সঙ্গে এই নিউক্লিয়ার ডিলটা না করতে পারে। এটা বই আছে, বইটা নিয়ে বিতর্ক হয়েছে, অবশ্যই সেটা বামপন্থীরা তো স্বীকার করবেন না সেটা, কিন্তু উনি নানা রকম তথ্য এবং যুক্তি দিয়ে দেখিয়েছেন যে আসলে সেই সময় মানে চীনা সরকারের বা চীনা কমিউনিস্ট পার্টির একটা প্রবল চাপ ছিল ভারতের কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য বাম দলের এই ডিলটাকে বানচাল করার জন্য। কারণ এই নিউক্লিয়ার ডিলটা সিভিল নিউক্লিয়ার ডিল, আসলে ব্যাপারটা এরকমই। আসলে কি হয় যে এই ধরনের ডিলগুলি সবসময় আমেরিকা যখন ডিল করে ভারতের সঙ্গে, সেটা তো অসম ডিল তো হবেই, এবং সেক্ষেত্রে চীনের একটা যেহেতু প্রতিদ্বন্দ্বী আমেরিকা, সেহেতু তার কিছুটা স্বার্থহানি হওয়ার প্রশ্ন আছেই, এবং সেখানে চীন সেটাতে বাধা দেবে, বাধা দেওয়ার জন্য নানা রকম কৌশল অবলম্বন করবে। তো সেক্ষেত্রে এরকম একটা মানে বই যদি অনেকে যদি যারা উৎসাহী আছেন তারা পড়ে নিতে পারেন। আমি বিশ্বাস অবিশ্বাসের কথা বলছি না, সেখানে তথ্যমূলক বিষয়গুলো আছে, তো সেটা পড়লে বোঝা যাবে যে একটা কিছু হয়েছিল ব্যাপারটা। ফলে এত যে মানে উগ্রভাবে এই যে বিরোধিতা করা, এটা বাইরে থেকে একটা প্রবল চাপ না থাকলে, কারণ জনগণের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত বিষয় নয়, এমনি সোভারেনিটির ব্যাপার আছে, মানে এই সার্বভৌমত্ব স্বাধীনতার বিষয়গুলি আছে, সেটা তো আইএমএফ যখন হয়েছিল মানে তখনও তো স্বাধীনতা চলে গেছিল ভারতের 90-এর দশকে, যখন মনমোহন সিং যখন অর্থমন্ত্রী হয়েছেন, সেই সময় তো আইএমএফ এর চুক্তি হলেই ভারত পরাধীন হয়ে যাবে এরকম কথা হয়েছিল। তারপরেও তো বাম দলগুলি তো আর স্বাধীনতার লড়াই করেনি, সংসদীয় লড়াই করছে। ফলে স্বাধীনতা কয়বার যায়?
একটা রাষ্ট্রে। তো এখানেও আবার তো হয়েছে, তো নিউক্লিয়ার ডিল তো তারপর হয়েছে, বামেরা সমর্থন তোলার পরে হয়েছে, তখন তো নিশ্চয়ই আবার সার্বভৌমত্ব চলে গেছিল ভারতের। তো তাহলে তো আবার সার্বভৌমত্ব উদ্ধারের রাজনীতি করতে হবে, বিপ্লবী রাজনীতি করতে হবে, দেশকে স্বাধীন করতে হবে, কিন্তু সেটা তো আর বামেরা করেনি, সংসদীয় রাজনীতির মধ্যেই আছে। ফলে একটা সারফেস একটা বিষয় আছে, রাজনৈতিক বিষয় উঠে আসে, কিন্তু ভেতরের যে অন্য বিষয়গুলো আছে সেগুলি সাধারণত কি হয়, বিভিন্ন আমলারা বা বিভিন্ন রাজনৈতিক অপশন নেওয়ার পরে বইপত্র লিখে সেগুলি অনেক কিছু ফাঁস করেন। তা আমরা সেগুলি চোখ কান খোলা রাখলে, খবর টবর পড়াশোনা করলে আমরা এগুলি জানতে পারি। তারপর তার মধ্যে থেকে ফিল্টার করে নেওয়ার ব্যাপার আছে, সত্যাসত্যের ব্যাপারগুলো। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে 2011-তে প্রভাত পট্টনায়ক, মার্ক্সবাদী অর্থনীতিবিদ হিসেবে পরিচিত এবং রাজনৈতিক বিশ্লেষক, তিনি একটা বই লিখেছিলেন, সেটাতে একটি শব্দ ব্যবহার করেছিলেন যে ইম্পেরিসাইজেশন। এটা এমনিতে ডিকশনারিতে পাওয়া যায় না শব্দটা, এটা নিজস্ব উনি একটা শব্দ বন্ধ। আসলে ইম্পেরিসাইজেশনের অর্থ হচ্ছে শিপমেন্ট ফ্রম দ্য কমিউনিস্ট গোল টু আপরুট দ্য ক্যাপিটালিজম। অর্থাৎ বামেরা বিচ্যুত হয়ে গেছে, মানে এই বর্তমান বামেরা, মানে যে সংসদীয় বামেরা যারা আছে, তারা অ্যাকচুয়ালি যে ক্যাপিটালিস্ট মানে সিস্টেমটাকে আপরুট করার যে গোল তাদের ছিল, সেটার থেকে তারা সরে গেছে। সরে যাওয়ার ফলে তাদের জনভিত্তি চলে গেছে। কারণ সমাজতন্ত্রের কথা অনেক অনেক রকম ভাবে বলেন, লোহিয়াবাদী সমাজতন্ত্রী আছে, নেহরুবাদী সমাজতন্ত্রী আছে, হিটলারও সমাজতন্ত্রী ছিলেন। আবার মার্ক্সিয়ান সমাজতন্ত্র আরেকটা ব্যাপার। মার্ক্সিয়ান সমাজতন্ত্রে শ্রেণীদ্বন্দ্বের কথা বলা হয়। আবার ভারতের অন্যান্য যে সমাজতন্ত্রী আছে তারা কিন্তু জাতিদ্বন্দ্বের কথা বলেন, সেখানে জাতি বড় বিষয়, জাতি বর্ণ এই ব্যাপারগুলি বিষয় আসে। কিন্তু মার্ক্স কি বলেন যে শ্রেণীদ্বন্দ্বই প্রধান, অর্থাৎ মানুষ জাতিতে বিভক্ত নয়, বর্ণে বিভক্ত নয়, ধর্মে বিভক্ত নয়, মানুষ হচ্ছে শ্রেণীতে বিভক্ত। ফলে সেখানে সমাজতন্ত্রের লড়াইটা অন্যরকম। সেই জন্যই তো বামেদের পার্থক্য করা হয় অন্যদের থেকে। ভালো মন্দের ব্যাপারে আমি বলছি না, কেউ সমর্থন করতে পারেন, কেউ সমর্থন না করতে পারেন। পার্থক্য যেটা ছিল, সবাই সমাজতান্ত্রিক, কিন্তু তার মধ্যে যে বামেদের যে সমাজতান্ত্রিক ভাবনা, সেটার সঙ্গে মানুষের অন্যরকম একটা মেলবন্ধন ছিল। সেখানে শ্রমিক কৃষক ঐক্যের ব্যাপার ছিল, ওই সমস্ত বিষয়গুলো ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে কি, আসলে বামেরাও কিন্তু জাতিবাদী রাজনীতির মধ্যে ঢুকে গেছে। আমরা ত্রিপুরাতে দেখবো, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা আছে সেখানে ওরা মুসলিম প্রার্থী দিচ্ছেন, যেখানে ওবিসি সংখ্যাগরিষ্ঠতা সেখানে ওবিসি প্রার্থী দিচ্ছেন। অর্থাৎ তারাও কিন্তু নির্ভর করছেন সেটার উপরই। এবং এটা নিয়ে তাদের মধ্যে অভ্যন্তরীণ বিতর্ক ছিল, কিন্তু বিতর্কের ফলে দেখা গেছে আলটিমেটলি যেহেতু ভোটই শেষ কথা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ফলে দেখা গেছে আলটিমেটলি ওইভাবেই ওরা চালিত হয়েছেন। সেখানে শ্রেণীদ্বন্দ্বের ব্যাপারগুলো, যে বিভিন্ন যে বিষয়গুলো সেই যে ব্যাপারগুলো আছে, 1917 সালে যেটা লিখেছেন রাষ্ট্র বিপ্লব, লেনিন লিখেছিলেন, সেই আকর গ্রন্থ ছিল এক সময় বিপ্লবীদের, কমিউনিস্ট বিপ্লবীদের। তার থেকে শিফটিং হয়ে দেখা গেল 1919 সালে জার্মান কমিউনিস্ট পার্টির উদ্দেশ্যে এবং ব্রিটিশ কমিউনিস্ট পার্টির উদ্দেশ্যে যেটা লিখেছিলেন, বামপন্থী কমিউনিজম ও শিশু সুলভ বিশৃঙ্খলা, ঠিক আছে, মানে ওই ইনফ্যান্টাইল ডিসঅর্ডার যেটা বলা হয়, ঠিক আছে, এই লেফট উইং কমিউনিজম, এই 19-এর এই বইটাই কিন্তু আকর গ্রন্থ হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। এইভাবে কিন্তু যুক্তি স্থাপন করা হলো যে সংসদীয় ব্যবস্থার মধ্যে কেন প্রবেশ করা উচিত। এবং সংসদীয় ব্যবস্থাটাই যখন সবকিছু হয়ে গেল, তখন দেখা যাচ্ছে এই যে শ্রেণী সংগ্রামের ব্যাপারগুলো থাকলো না। ফলে ওই যে তেভাগা আন্দোলন দেখেছিলাম 1946 সালে, তারপর ওর্লিতে মহারাষ্ট্র হয়েছিল, হায়দ্রাবাদের নিজামের বিরুদ্ধে লড়াই হয়েছিল। এই লড়াইগুলি থেকে কিন্তু বামপন্থী রাস্তা সরতে শুরু করলো। ত্রিপুরা তো দেখেছি জনশিক্ষা সমিতি, তার পরবর্তীতে 1949 সালে গণমুক্তি পরিষদ, এই যে লড়াইগুলো হয়েছিল, রয়্যাল যে মিলিটারি ফোর্স আছে তার বিরুদ্ধে 1951 সাল পর্যন্ত কিন্তু আন্ডারগ্রাউন্ডে লড়াই হয়েছিল। তার পরবর্তী 1951 সালে সিদ্ধান্ত নেওয়া হলো সংসদীয় গণতন্ত্রে বামেরা প্রবেশ করবে। 52 সালে ইতিমধ্যে ওই দশরথ দেব এবং বীরেন দত্ত এমপি হয়ে গেলেন। তারপর 53-তে ওরা বোধহয় মুক্তি পেয়ে গেলেন ওই কেস ফেস থেকে। তারপর 57-তে কেরালাতে সরকার হয়ে গেল, আর 77-এ পশ্চিমবঙ্গে হলো, 78-এ ত্রিপুরাতে হলো। তখন তো রমরমার বিষয়, এবং প্রতিষ্ঠিত হলো যে সংসদীয় পথে কিভাবে সমাজের পরিবর্তনগুলি সম্ভব, এবং সাধারণভাবে মানুষের কিছু সমর্থনও তখন পাওয়া গেছিল। কারণ এই যে ভূমি সংস্কারের ব্যাপারগুলি ছিল, বর্গা যে বর্গাদারদের অধিকারের ব্যাপারগুলো ছিল, সবচেয়ে বড় জিনিস ওই যে বর্গা আইন যেটা চালু হয়েছিল, সেটাই প্রথম লেফট ফ্রন্টের আমলে, সেখানে কিন্তু জনপ্রিয়তা পেয়েছিল। এবং সাধারণ মানুষ ওই শ্রেণীগত জায়গা থেকে কিন্তু বামেদের সমর্থন করতে শুরু করেছিল, বামেরা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবং ইন্দিরা গান্ধীর যে সেই সময় যে বা নেহরুর বিয়ান যে মানে সমাজতন্ত্রী চিন্তা ভাবনা, তার সঙ্গে কি হয়েছে একটা উদারবাদী ব্যাপার ছিল, তো ফলে সেখানে কিন্তু একটা আবহ ছিল, সে আবহতে বামেদের সমাজতন্ত্র চিন্তাটা অ্যাকসেপ্টেন্স পেয়েছিল। মানুষ তো অত বোঝে না মার্ক্সবাদ কি আর নেহরুবাদ কি, অত বোঝে না, কিন্তু মানুষ বোঝে তার জীবনের ক্ষেত্রে সাজুজ্য কিভাবে সে পাচ্ছে, অর্থাৎ তার জীবন নিয়ে কারা ভাবছে, তার জীবনের উন্নয়ন নিয়ে কারা ভাবছে, তাদেরকে নিয়ে ভাবছে। তো সেই ভাবনা থেকে কিন্তু আস্তে আস্তে শিফটিং শুরু হলো। আমি একটু শেষ করে দিচ্ছি, 1978-এর পরে যখন এসেছিল ত্রিপুরাতে, তখনও একটা বিষয় ছিল, 88 পর্যন্ত কিন্তু মানুষের মধ্যে ব্যাপক কিন্তু জনপ্রিয়তা ছিল, ভোটের জনপ্রিয়তা নয়। অর্থাৎ বামেরা মানুষের কথা বলবে, শ্রমিকের কথা বলবে, মেহনতি মানুষের কথা বলবে, এরকম একটা ভাবনার চিন্তাগুলো ছিল। তার থেকে কিন্তু আসলে কিন্তু একটা সহমর্মিতা বা সিম্পেথাইজারের সংখ্যা প্রচুর ছিল। সরতে শুরু করলো কবে থেকে? এটা মূলত আমার মনে হয় যে 90 দশকের পর থেকেই সরতে শুরু করেছে। এই যে উদারবাদের বিরোধিতা করেছে বামেরা তখন,
কিন্তু আসলে মানে তারাও কিন্তু উদার অর্থনীতির বিরোধিতা করেছিল। পিবি নরসিংহ রাওয়ের আমলে মানে মনমোহন সিং যখন অর্থমন্ত্রী ব্যাপক ছিলেন বিরোধিতা করেছিল, কিন্তু পরবর্তী সময় কিন্তু আসলে বামেদের যে রাজনীতি সেই উদার অর্থনীতির দিকেই বামেদের রাজনীতি আস্তে আস্তে চালিত হয়েছে। এবং দেখো যে পশ্চিমবঙ্গে যে নীতিগুলো নেওয়া হয়েছে, নীতিগুলোর ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হতে শুরু করলো, যার প্রতিফলন আমরা সিঙ্গুর নন্দীগ্রামে আলটিমেটলি দেখতে পেয়েছি। ত্রিপুরার ক্ষেত্রে আমরা দেখেছি ধাপে ধাপে পরিবর্তন হয়েছে। ত্রিপুরাতে তো অত শিল্পের ব্যাপারগুলো নেই, ত্রিপুরাতে মূলত আছে সরকারি চাকরি ভিত্তিক একটা অর্থনীতি গড়ে উঠেছে মানুষের মধ্যে, সেখানে সেভাবে কৃষক চরিত্র বা শ্রমিক চরিত্র সেভাবে নেই। ফলে পশ্চিমবঙ্গে যে কনফ্লিক্টটা দেখবো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেটা ত্রিপুরার ক্ষেত্রে আমরা সেভাবে দেখতে পাইনি। কিন্তু দেখা গেছে যে এই যে এলিট মানসিকতার যে বিষয়টা, এলিটিস্ট দৃষ্টিভঙ্গিতে সমাজকে দেখা যায়, এই ব্যাপারটা কিন্তু 93 সালে বামফ্রন্ট তৃতীয়বার আসার পর থেকে কিন্তু শুরু হয়েছে। এবং ধীরে ধীরে কি হচ্ছে, শ্রমিক এবং কৃষকদের যে অংশগ্রহণ পার্টিতে সেটাও কিন্তু কমে গেছে আস্তে আস্তে। দেখা গেছে মধ্যবিত্ত সুবিধাভোগী শ্রেণী যারা, তারাই আস্তে আস্তে পার্টির সর্বোচ্চ নেতৃত্বে যাচ্ছে। এবং যাওয়ার ফলে কি হয়েছে, জনবিচ্ছিন্নতা ব্যাপকভাবে দেখা দিয়েছে, তাদের পরিবারের মধ্যেও তারা বিচ্ছিন্ন, এরকমও দেখা গেছে। আচ্ছা, আজকে আমরা যদি দেখি সিপিএম এর শীর্ষ নেতৃত্বে দেখা যায় তাদের পরিবারকে কিন্তু ওরা রাজনীতিতে টেনে আনতে পারেনি। ফলে দেখা গেছে কি এই যে বন্ধাত্বটা, সেটা কিন্তু তাদের নিজেদের মধ্য থেকেই কিন্তু শুরু হয়েছে। যে আসলে কি হচ্ছে, যে তরুণ প্রজন্ম আর আকর্ষণ পাচ্ছে না তাদের দিকে, কারণ তরুণ প্রজন্ম নতুন কোনো দিশা পাচ্ছে না। পার্থক্য কিভাবে করবে? সংসদীয় অন্যান্য দলগুলির সঙ্গে বামেদের পার্থক্য করার মতো কোনো মৌলিক যে অক্ষবিন্দুগুলো সেগুলো তো নেই। ফলে সেখান থেকে আলাদা করে যদি পার্থক্য না করতে পারে, তাহলে বামেদের আর ভোট দেবো কেন? বরং আমরা রামেদের দেবো, নাহলে তৃণমূলদের দেবো। দুর্নীতি ফুর্নীতি আজকে বড় বিষয় নয়, বামেদের সেই সরল সাধারণ জীবনযাপনগুলি বড় বিষয় নয়। তাহলে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এত দুর্নীতির পরেও এত জনপ্রিয় কেন সাধারণ মানুষের মধ্যে? মেরুকরণ হয়ে গেছে তো পশ্চিমবঙ্গে, হিন্দু মুসলিম যে মেরুকরণ হয়ে গেছে, সেই মেরুকরণের রাজনীতি বামেরা কিন্তু সেটাকে প্রতিহত করতে পারেনি। এই কারণে যতদিন তারা ক্ষমতার মধ্যে ছিল, তারা কিন্তু শ্রেণী রাজনীতি আর করেনি। ওই জাতপাতের রাজনীতি বা ধর্মের যে রাজনীতি, সেটাকে প্রতিহত করার জন্য যে বিজ্ঞান চেতনা, যে সমাজ চেতনা, যে রাজনৈতিক চেতনা সাধারণ মানুষের মধ্যে নিয়ে যাওয়া উচিত, এমনকি তাদের কর্মীদের মধ্যে নিয়ে যাওয়া উচিত ছিল, সেটাও ওরা করতে পারেনি। খুব সহজে এটা শিফটিং হয়ে গেছে। 1 মিনিট বলছি, যে গণমুক্তি পরিষদ নিয়ে এত যে গর্ব ছিল সিপিএম এর, সেই গণমুক্তি পরিষদের এখন এমন খারাপ অবস্থা, সব তীব্রতার দিকে চলে গেছে। এই শিফটিংটা কি করে হয়? একটা বামপন্থী চিন্তা চেতনা থেকে সরাসরি হচ্ছে রয়্যাল ব্যাপারটা, মানে রাজকীয় রাজভক্তি, এটা কি করে আসে? গণমুক্তি পরিষদের উত্থানিত হয়েছে রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। না, তাহলে এই যে বলা হয় যে আদর্শচ্যুত হয়েছে বলে বামপন্থীদের এই অবস্থানটা, বা এই যে গণমুক্তি পরিষদ থেকে আপনি বলছেন অন্য দলে চলে যাওয়াটা, এখন সেটা কি আদর্শচ্যুত হয়েছে বলে কি সমর্থন হারিয়েছে, নাকি মানুষের নার্ভ ধরতে পারছে না বলে তাহান হারাচ্ছে? একটা সময় কি হচ্ছে, যে হারাচ্ছে কেন? ক্ষমতায় টিকে থাকার জন্য যখন আমার ভোটই আমার সর্বস্ব, আমি অঙ্ক করছি কিভাবে ভোট ব্যাংক তৈরি রাখবো, ভোট ব্যাংকটা কিভাবে রাখবো, তখন কি হচ্ছে, রাজনৈতিক চিন্তা চেতনার মান ক্রমশ কমতে থাকে। না, সেটা কি মানুষ বুঝতে পারছে, নাকি সেই অঙ্কটা ভুল হচ্ছে? মানুষের দিকটা, মানুষকেও তো আমি তো সেভাবে তৈরি করতে পারছি না। মানুষকে তো তৈরি করেনি, মানুষ যদি একটা সুবিধাভোগী ব্যাপার হয়। আজকে মানুষের অবস্থানটা কি হয়েছে, আজকে এই ভোগবাদী দুনিয়াতে মানুষ এই পর্যায়ে চলে যাচ্ছে, মানে আমি সমস্ত মানুষের কথা বলছি, একটা ব্যাপক অংশ চলে যাচ্ছে, যে কেউ যদি 10 টাকা দুর্নীতি করে আমাকে যদি 2 টাকা দিয়ে দেয়, তাহলে সেই দুর্নীতিতে আমার কোনো অসুবিধা নেই। এই অবস্থানে মানুষ চলে গেছে। ফলে এই যে ক্ষয়রাতি বা রেবরি পলিটিক্সটা আজকে এত ব্যাপকভাবে ছড়িয়ে গেছে, যে সেখান থেকে কিন্তু বের করে নিয়ে আসা খুব মুশকিল। একটা ইকোলজি তৈরি করা হয়েছে, একটা ইকোনমিক ইকোলজি তৈরি করা হয়েছে সমস্ত গ্রামে পাহাড়ে সমস্ত জায়গাতে, সেখান থেকে কিন্তু মানুষকে বের করে নিয়ে আসার একটা দুরূহ কাজ। আমরা আসবো আপনার কাছে আরেকবার। আমরা জানতে চাইবো যে কারণটা আপনি বলছেন যে চীনের যে বানচাল করে দেওয়া সেই নিউক্লিয়ার যে ডিল, সেই নিউক্লিয়ার ডিল বানচাল করে দেওয়ার যে চীনের একটা ব্যাপক প্রেশার ছিল বামপন্থী দলগুলোর উপর, সেটা একটা কারণ। এছাড়া আর কি কারণ ছিল যে বামপন্থীরা সেই নিউক্লিয়ার ডিলকে বিরোধিতা করে সরকার থেকে বেরিয়ে এলো? বামপন্থীদের একটা বড় ভয় ছিল, যদি নিউক্লিয়ার ডিলটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের হয়, তাহলে ভারতের যে বাজার, এটা অবভিয়াস যে ভারতীয় বাজার সবচেয়ে বড় বাজার, যেহেতু পপুলেশন সবচেয়ে বেশি, চীনের পরই ভারতের বাজার, সুতরাং এই ভারতের বিশাল বাজারটা আমেরিকা দখল করে নেবে। মানে মার্কিন বিরোধিতা তখন তাহলে মূল বিষয় ছিল, মার্কিন সাম্রাজ্যের কালো হাত ভেঙে দাও, গুলি দাও, সেটাই ছিল। বামপন্থীদের ভয় ছিল একটা, যে এই বাজারটা পুরোটা দখল করে নেবে আমেরিকা, এবং ভারতের যে সার্বভৌমত্ব সেটাও বিনষ্ট হবে, ভারতের যে স্বাধীন পররাষ্ট্রনীতি সেটাও বিনষ্ট হবে। কিন্তু তারা কিন্তু এই পরমাণু চুক্তির সুফলগুলো কি এটা কিন্তু লক্ষ্য করেনি, এটা কিন্তু দেখেনি। 1974 সালে যখন ভারতে প্রথম পরমাণু পরীক্ষা হয়, তারপরেই কিন্তু আমেরিকা ভারতের উপর একটা নিষেধাজ্ঞা জারি করেছিল, যার ফলে আমেরিকান যত বেসামরিক মানে পরমাণু
নিয়ে পরমাণু শক্তি নিয়ে বাণিজ্য করে, এই যে সংস্থাগুলো, এই সংস্থাগুলো যাতে ভারতের সঙ্গে কোন রকম সম্পর্ক না রাখে পরমাণু প্রযুক্তিগত ব্যাপারে, এই বিষয়ে একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আচ্ছা, এই নিষেধাজ্ঞা জারির ফলে কিন্তু ভারত ঠিক সেইভাবে মানে পরমাণু পরীক্ষা নিরীক্ষা ভারতবর্ষ করতে পারেনি। কিন্তু এই চুক্তির ফলেই কিন্তু শেষ পর্যন্ত ভারতের উপর যে নিষেধাজ্ঞা ছিল সে নিষেধাজ্ঞা উঠে যায়। তাছাড়া ওই যে আরেকটা বিষয় ছিল যে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি, সেখানেও ভারত কিন্তু সই করেনি। ভারত সই না করার ফলে তার উপরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নিষেধাজ্ঞা ছিল। তো এই চুক্তিতে স্বাক্ষর করার ফলে কিন্তু ওই নিরস্ত্রীকরণ চুক্তিতে ভারত স্বাক্ষর না করার পরেও দেখা গেছে ভারতের উপরে যে পারমাণবিক নিষেধাজ্ঞা ছিল, পরমাণু গবেষণা করতে পারবে না, পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে না, এই বিষয়গুলো কিন্তু উঠে যায়। এবং ভারতবর্ষে যে পরমাণু বিজ্ঞানীরা রয়েছে তারা বিশ্বের বিভিন্ন জায়গাতে পরমাণু বিজ্ঞান দিয়ে, পরমাণু প্রযুক্তিবিদ্যা দিয়ে যে বিভিন্ন সেমিনার টেমিনার রয়েছে, আলোচনা সভা হয়েছে, এই জায়গাতে এগুলোতে যোগ দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল, এগুলো উঠে গেল। আর সবচেয়ে বড় জিনিস যে ভারতে জ্বালানি এবং বিদ্যুৎ এই দুটোর কিন্তু ভীষণ রকমের অভাব। ঠিক, এবং এই অভাবটা পূরণ করতে গেলে একমাত্র বিকল্প উপায় হচ্ছে পারমাণবিক প্রকল্প। এই পারমাণবিক প্রকল্প করতে গেলে আমেরিকার সাহায্য ছাড়া সেটা করা সম্ভব ছিল না। ভবিষ্যতের চাহিদার দিকে লক্ষ্য রেখে, বিদ্যুতের চাহিদা, জ্বালানির চাহিদা, এই চাহিদাগুলোর দিকে লক্ষ্য রেখেই কিন্তু ওই চুক্তিটা হয়েছিল। ওই চুক্তির ফলে আমেরিকান যে ইয়েগুলো টেকনোলজি, আমেরিকার যে অসামরিক যে বিভিন্ন বাণিজ্য সংস্থাগুলো রয়েছে তাদের কাছ থেকে সাহায্য পাওয়া যাবে, বড় বড় কোম্পানিগুলোর সাহায্য ভারত পাবে, এবং পাওয়ার ফলে ভারতেও সেই ধরনের পারমাণবিক তৈরি হবে, পারমাণবিক প্রকল্পের মাধ্যমে জ্বালানি এবং বিদ্যুৎ উৎপাদন হবে। এবং সেটা বামেরা কি বুঝতে পারেনি ব্যাপারটা? বামেরা এই ব্যাপারটার উপর কোনো গুরুত্বই দেয়নি। তাছাড়া পারমাণবিক শক্তির যে অপব্যবহার সেটা রোধ করাও সম্ভব হয়েছে শুধুমাত্র ওই চুক্তির কল্যাণে। কিন্তু এই চুক্তির যে পজিটিভ দিকগুলো, সেই পজিটিভ দিকগুলো কিন্তু বামপন্থীরা লক্ষ্য করেনি। তারা শুধু একতরফা ভাবে সেটা বিরোধিতা করে, মার্কিন যুক্তরাষ্ট্র করবে, মানে সমস্ত ভারতবর্ষ দখল করে ফেলবে, ভারতের যে সার্বভৌমত্ব সেটা বিনষ্ট হবে, ভারতের যে স্বাধীন পররাষ্ট্রনীতি সেই স্বাধীন পররাষ্ট্রনীতি বিপর্যস্ত হবে। কিন্তু আসলে স্বাধীন যে পররাষ্ট্রনীতি সেটা বিপর্যস্ত হওয়ার ব্যাপার নয়, বরং ভারত তার যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদটাকে সে আরো সম্প্রসারিত করতে চাইছে এই চুক্তির মাধ্যমে। ওকে, প্রত্যেকটা এই যে চীনের কথা আপনি বলছিলেন, কারণ কি শুধু চীনের প্রেসারই ছিল, মানে নাকি তখন বলা হয় যে সোভিয়েতের সঙ্গে আমেরিকার সম্পর্ক এবং সেখানে আমেরিকাকে প্রাধান্য দেওয়া ভারতের সঙ্গে সোভিয়েতের সম্পর্ক ভালো ছিল, সেটাও একটা কারণ ছিল? 2008-এ চীন তখনও এত বড় শক্তি হিসেবে তখন উঠে আসেনি। এই যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যে তার উপর কন্ট্রোল তখন আমেরিকারই বেশি ছিল। তা সত্ত্বেও 3 বছর লেগেছিল কিন্তু এই ছাড়পত্রটা পেতে। 2005-এ যখন মনমোহন সিং সফর করেছিলেন, আমেরিকা সফর করেছিলেন, তখন থেকে কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল, যেটা 2008-এর অক্টোবরে গিয়ে মানে চুক্তিটা সম্পাদিত হয়েছিল। 3 বছর লেগেছে, মানে আন্তর্জাতিক বাধা থাকার ফলেই কিন্তু বছর 3 লেগে গেছে। তো পরবর্তী সময় চীনের শক্তি অনেক বেড়ে গেছে, এখন চীন অনেকটাই মানে টক্কর দিচ্ছে আমেরিকার সঙ্গে। এবং যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জির যে এজেন্সি যারা আছে, যারা ছাড়পত্র দেয় এই ধরনের চুক্তিতে, সেখানে কিন্তু এখন চীনের কন্ট্রোল অনেক বেড়ে গেছে। আচ্ছা, তো এখন সেই চুক্তিটা কতভাবে মানে রূপায়িত করা সম্ভব সে ব্যাপারে সন্দেহ আছে। এমনিতে কি আছে, এই চুক্তির পরবর্তী ক্ষেত্রে মানে ভারত অনেক জায়গা থেকে কিন্তু এই ধরনের নিউক্লিয়ার ফুয়েল কিনেছে। গত বছরে কাতার থেকে $7,500 কোটি নিউক্লিয়ার ফুয়েল ভারত কিন্তু কিনেছে। আচ্ছা, তো সেটা নিয়ে অন্য গল্প, সেটা আরেকদিন বলবো কেন, এর পরিপ্রেক্ষিতে কি হয়েছিল। তো আর মানে বামেদের যে মূল বিরোধিতা ছিল সেটা হচ্ছে যে ভারতের যে বিভিন্ন মানে এই দেশের যে বিভিন্ন পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলি আছে, সেই গবেষণা কেন্দ্রগুলির গোপনীয়তা আমেরিকা জেনে ফেলবে, সেটাই বলা হয়েছিল। যদিও মনমোহন সরকার থেকে বলা হয়েছিল না, এমন কোন গোপনীয়তা আমরা করব না, মানে ফাঁস করব না, মানে এই চুক্তির জন্য সেটা ফাঁস হবে। আসলে বাস্তবে হয় না এরকম নয়, কারণ একটা জিনিস আমরা যখন বিক্রি করছি, তখন বিক্রি যখন করবো তখন কিছু শর্ত থাকে, কিন্তু এগুলি আজকে আমরা বুঝতে পারবো না, এগুলি আলোচনা করা খুব কঠিন, কারণ এগুলি প্রতিরক্ষার গোপনীয়তার বিষয়। তো বাইরে যেটা আসে সারফেসে সেটা নিয়েই তো আমরা কথা বলতে পারি। তো সেটা হয়েছে কি, ওই জায়গায় দ্বন্দ্বটা ছিল যে একটা বক্তব্য হচ্ছে যে পারমাণবিক গবেষণার ক্ষেত্রে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো, কারণ আমাদের নিউক্লিয়ার ফুয়েল সেভাবে নেই।
এবং নিউক্লিয়ার টেকনোলজি সেভাবে নেই। ফলে নিউক্লিয়ার টেকনোলজি যদি আমরা পাই, তাহলে বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বা পারমাণবিক শক্তি সহায়ক এরকম অনেক উৎপাদনের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। আর উল্টো দিকের যুক্তিটা হচ্ছে আসলে এই ধরনের বিক্রি বাটা চুক্তির আড়ালে আসলে ভারতের সমস্ত পারমাণবিক গবেষণা, এমনকি সামরিক গবেষণাগুলির ব্যাপারে গোপন তথ্যগুলো আমেরিকান এজেন্সি জেনে যাবে। এই বিষয়টা ছিল। এখন কতটা জেনেছে আর কতটা জানেনি এবং ভারতবর্ষের উন্নতি কতটা হলো, বর্তমানে ভারতবর্ষ নিউক্লিয়ার টেকনোলজিতে কি উন্নতি করেছে, তার ফল কি আছে, সাধারণ মানুষ অত কিছু বোঝে না, তার এফেক্ট পায় না, উপরে হয়তো আছে কিছু। ওকে, আমরা একটু রাজনৈতিক দিকটা যদি দেখি, তৎকালীন সময় যেটা হয়েছিল, তৎকালীন সময় এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার ছিলেন প্রণব মুখোপাধ্যায়, এবং প্রণব মুখোপাধ্যায় তখন কিন্তু প্রকাশ কারাত এবং সীতারাম ইয়েচুরির সঙ্গে যে বৈঠক হয়, সেই বৈঠকে কিন্তু প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন, শোনা যায় যে উনি বলেছিলেন যে বামেদের যদি প্রত্যাহার করা হয়, সামনে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে পশ্চিমবঙ্গে বামেদের অবস্থা, পশ্চিমবঙ্গ নির্বাচন ছিল বামেদের বিধানসভা নির্বাচন, সেখানে অবস্থা করুণ হওয়ার সম্ভাবনা আছে এবং হয়েছিল তাই। তাহলে এখন সেই প্রত্যাহার, বামেদের সেই প্রত্যাহার, সেটাকেও এক ধরনের ভুল, কম্পিউটারের বিরোধিতা বামেদের আজ ভুল ধরা হয়, জ্যোতি বসু প্রধানমন্ত্রী না হওয়া সেটা বামেদের ভুল ধরা হয়। আজ এই যে 2008 সালের সমর্থন প্রত্যাহার ইউপি সরকার থেকে, সেটাকেও ভুল ধরা হয়, এবং তারপরেই বিধানসভা নির্বাচনে বামেদের এই করুণ অবস্থা হয়। এখন তারপর থেকে আস্তে 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 কিন্তু আমরা দেখি পশ্চিমবঙ্গে তো বটেই, সঙ্গে ত্রিপুরাতেও এবং কেরালাতেও প্রায় ক্ষয়িষ্ণু এই মুহূর্তে বাম। তো এখন আজকে রাজনৈতিক পরিস্থিতি দাঁড়িয়ে কংগ্রেস সেদিন কি ভূমিকা নিয়েছিল? বামেদের সঙ্গে দূরত্ব কংগ্রেসের কতটা বেড়ে গেছিল? বামেদের সঙ্গে কংগ্রেসের দূরত্ব বর্তমান সময়ে, হ্যাঁ বর্তমান সময় না, মানে তৎকালীন সময় থেকে আমি বলছি, মানে তৎকালীন সময় আমরা বারবার তো দেখি দুজনেই পাশাপাশি একই প্ল্যাটফর্মে আসে। তো এখনো কিন্তু মানে কংগ্রেস এবং বামেদের মধ্যেকার যে সম্পর্কটা ওই পরমাণু নিউক্লিয়ার মানে যেটা হয়েছে, মানে তিক্ত সম্পর্কের সৃষ্টি হয়েছিল, সেই তিক্ততা কিন্তু এখন পর্যন্ত কিন্তু দূর হয়নি। মাঝে মধ্যে যেগুলো হয় মনে হয় যেন একটা কাছাকাছি চলে এসে বন্ধুত্ব হয়ে গেছে, যেমন আমাদের ত্রিপুরাতে হয়েছে গত নির্বাচনে, লোকসভা নির্বাচনে বা বিধানসভা নির্বাচনে, কিন্তু এগুলো আসলে বন্ধুত্ব না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপোষ রফা। কারণ আদর্শগত দিক থেকে কংগ্রেস বা বামপন্থী ত্রিপুরাতে মানে দীর্ঘদিন যাবৎ মানে একদিকে বামপন্থী দল, একদিকে কংগ্রেস, রাজনীতিটাই ছিল এই দুই দল কেন্দ্রিক, চিরপ্রতিদ্বন্দ্বী। সুতরাং তাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে, এটা কিন্তু একেবারে সোনার পাথর বাটির মতো। যার ফলে হয়েছে কি, যদিও অ্যাডজাস্টমেন্ট হোক, কিন্তু দেখা গেছে যারা যেমন কট্টর বামপন্থী যারা, তারা কিন্তু কংগ্রেসে ভোট দেয়নি, তেমনি কট্টর কংগ্রেসী যারা, তারাও কিন্তু বামফ্রন্টকে ভোট দেয়নি, ভোট ট্রান্সফার হয়নি কিন্তু। তা বামপন্থীদের ইরিটেশনের সবচেয়ে বড় কারণ হলো তারা কতগুলো, যেমন মুক্ত বাজার অর্থনীতি, এটা তারা বিরোধিতা করেছে, তারা বিশ্বায়নের বিরোধিতা করেছে। কিন্তু বর্তমান সময়ে এটা গোটা পৃথিবীর যে অর্থনীতি যেভাবে পরিচালিত হচ্ছে, সেখানে যে বাজার অর্থনীতিকে বাদ দিয়ে কিন্তু কোনো কিছু চিন্তা করা যায় না। আমরা যদি চীনের কথা চিন্তা করি, মাও সেতুং একসময় চীনে মানুষ থেকে দেবতায় পরিণত হয়েছিলেন। কেন পরিণত হয়েছিলেন? কারণ চীনকে একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার কিন্তু বিশাল অবদান মাও সেতুংয়ের। কিন্তু সেই মাও সেতুংয়েরই শেষ দিকে দেখা হয়েছে চীনে দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষটা কেন দেখা দেয়? কারণ মাও সেতুং কি করেছিলেন, তিনি কৃষি জমির ব্যক্তিগত মালিকানা দেননি তার সময়। তিনি কৃষি জমিকে একটা যৌথ মালিকানা নিয়ে এসেছিলেন, এবং সেখানে তিনি ভেবেছিলেন, তার ভাবনা ছিল যে এতে করে উৎপাদন বাড়বে। তা খাদ্যশস্যের উৎপাদন যদি বাড়ে, তাহলে খাদ্যশস্য খুব বেশি রপ্তানি করা যাবে, রপ্তানি করলে দেশের মানে বাড়বে, অর্থনীতি মানে তার সুবিধা করবে। কিন্তু আসলে দেখা গেছে যে একটা সময়ে প্রথম দিকটায় খাদ্যশস্যের উৎপাদন বাড়লো, কিন্তু আস্তে আস্তে কিন্তু উৎপাদন কমে গেছে। কিন্তু যারা চারটুকারা রাজনীতিবিদ, তারা কিন্তু মাও সেতুংয়ের কাছে আসল খবরটা কিন্তু তারা পৌঁছায়নি। তারা সবসময় মাও সেতুংকে বলে যেত না, উৎপাদন বাড়ছে। এবং তিনি করতেন কি, ওই তার পরামর্শদাতাদের কথাবার্তা শুনে তিনি খাদ্য রপ্তানির বিভিন্ন চুক্তি করতেন। শেষ পর্যন্ত দেখা গেল চীনে বিশাল দুর্ভিক্ষ, এবং সেই দুর্ভিক্ষের ফলে সেই মাও সেতুং, যেই মাও সেতুংকে সবাই দেবতার জ্ঞানে পূজা করতো, সেই মাও সেতুং কিন্তু একের মানুষের উপর যে নেমে আসলেন আবার। কিন্তু এই চীনকে এবার শক্তিশালী ভিতরের উপর কে দাঁড় করালো? ড্যাং কিভাবে দাঁড় করালো? আপনি নিশ্চয়ই ড্যাং সম্পর্কে অনেক পড়াশোনা করেছেন, বোঝা যাচ্ছে। ড্যাং জিয়াওপিং তিনি কি করলেন, তিনি কিন্তু ড্যাং করলেন কি, তিনি কিন্তু ঠিক ওই যে যেটা মাও সেতুং বিরোধিতা করেছিলেন,
এগুলোকে তিনি কিন্তু বিরোধিতা করলেন না, এগুলো তিনি সমর্থন করলেন। মার্কিন তিনি বাণিজ্য চুক্তি করলেন, বাজার অর্থনীতিকে তিনি মেনে নিলেন, জমির তিনি ব্যক্তিগত মালিকানা দিলেন, নতুন দিশা দেখিয়েছিলেন, ব্যক্তিগত মালিকানা দিলেন। যার ফলে হলো কি, কয়েক বছরের মধ্যে দেখা গেল যে চীনের যে তাদের যে মাথাপিছু ইনকাম সেটা 25 গুণ বেড়ে গেছে, এবং 800 মিলিয়ন লোক দারিদ্র্য সীমার নিচ থেকে তার উপর উঠে গেছে। অত্যাশ্চর্য ব্যাপার। সেটা কেন? তিনি তার যে যত রক্ষণশীলতা আছে সমস্ত রক্ষণশীলতাকে ত্যাগ করে তিনি একেবারে পুরোপুরি উদারনৈতিক যে অর্থনীতি সেটাকে তিনি গ্রহণ করেছিলেন। ওকে, আমরা অবশ্যই চীন নিয়ে আরেকদিন আলোচনা করতে পারবো, কিন্তু আজকে যে আমাদের যে বিষয়টা ছিল আমাদের আলোচনা, যে বামপন্থীদের সেই ঐতিহাসিক ভুল, বামপন্থীরা যারা আজ অনেকেই মানতে শুরু করেছেন, ধীরে ধীরে অনেক নেতৃত্বরাই বামপন্থী যে বিভিন্ন সময় যে বিভিন্ন ভুল ওনারা করেন তা অনেকদিন পরে তারপরে তারা মানেন। এখন জাতীয় রাজনীতিতে বামপন্থা কি নতুন কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে আবার নতুন কোন দিশা দেখাতে পারবে? যেমনটা বলতে আমি একটা জিনিস বুঝি, যেটা তত্ত্ব এবং বাস্তবের মধ্যে একটা আনতে হবে। মানে আমি একরকম তত্ত্বের কথা বললাম, কিন্তু বাস্তবে দেখা গেল অন্যটা। আমি এমন তত্ত্বের কথা বলবো না যে তত্ত্বটা আমি বাস্তবে রূপায়ণ করতে পারবো না, বাস্তবে যেটা প্রতিফলন আমি দেখাতে পারবো না। তত্ত্ব এবং বাস্তব এই দুটো জিনিস যে সম্পূর্ণ আলাদা, এটা বামপন্থীদের বুঝতে হবে। এটা যখন বুঝবে তখন তারা তাদের পুনরুত্থানের পথ খুঁজে পাবে, এর আগে তারা পথ খুঁজে পাবে না। আপনার কি মনে হয়? প্রথম কথা হচ্ছে কমিউনিস্ট এবং লেফটিস্ট তার মধ্যে তফাৎ আছে। যেমন এই যে লুলা দা সিলভা ব্রাজিলের, বা হুগো চাভেজ ছিলেন উরুগুয়ের ছিলেন, বা পেরুতে যারা আছেন, তারা কিন্তু একটু লেফটিস্ট, কমিউনিস্ট না। আর কমিউনিস্ট হচ্ছে আলাদা বিষয়। এখন আমরা যে আজকে বাম করছি, কিন্তু আসলে কাদের নিয়ে কথা বলছি? সিপিএম কে নিয়ে কথা বলছি। তো সিপিএম তো সাইনবোর্ডে কমিউনিস্ট পার্টি, ফলে তার মূল্যায়ন আমি কমিউনিস্ট পার্টি যা হওয়া উচিত সে অনুযায়ী করব, আর অন্যদের মূল্যায়ন লেফটিস্ট হলে লেফটিস্ট পার্টি যেরকম সেটা নিয়ে করব। তো সেক্ষেত্রে সিপিএম এর ক্ষেত্রে মূল সমস্যা কি? প্রথমেই বলেছিলাম যে আসলে কমিউনিস্ট পার্টি তো শ্রেণী রাজনীতি করে, কেউ তার সমর্থক হতে পারে, কেউ সমর্থন নাও করতে পারেন, কিন্তু তার লাইন তো শ্রেণী রাজনীতি। শ্রেণী রাজনীতি থেকে বিচ্যুত হলে কি হচ্ছে? শ্রেণী বিচ্যুতি ঘটে, এবং যাদের জন্য সিপিএম এর রাজনীতিটা করার কথা তাদের জন্য না করলে পরে কাদের জন্য শেষ পর্যন্ত যাচ্ছে? সেটা মধ্যবিত্ত, যেটাকে পেটি বুর্জোয়া বলা হয়, সাধারণ মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তদের নিয়ে যদি সোশ্যাল মিডিয়া ভিত্তিক যদি রাজনীতি হয়, সেটার বেশি দূর তো যাওয়া সম্ভব নয়, সেটার ব্যক্তিও হবে না। এদিকে শ্রমিক কৃষকদের নিয়ে নিয়েছে হচ্ছে অন্যান্য পার্টিগুলি, বিজেপি নিয়ে নিয়েছে, তৃণমূল নিয়ে নিয়েছে। তৃণমূল এবং বিজেপি নেই কেরালাতে, এবং কেরালাতে হচ্ছে কি আসলে মোট জনসংখ্যা একটা বড় অংশ হচ্ছে খ্রিস্টান এবং মুসলমান, এটা একটা দিক আছে, যে কারণে কিন্তু সেখানে বিজেপির প্রবেশটা সেভাবে হচ্ছে না। যদি হতো তাহলে বামেদের অবস্থা কি হতো সেটা নিয়ে মানে অনেক কিছু বলার আছে, মানে সন্দেহের ব্যাপার আছে কি বাস্তবে কি হতো। কিন্তু ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কি হয়েছে। এখন ব্যাপারটা কি হচ্ছে, সাধারণ মানুষ দূরের কথা, আমার কর্মীদের এমনকি আমার নেতৃত্বের মধ্যেও যদি শ্রেণী রাজনীতি না থাকে, তার অবধারিত পরিণতি হিসেবে যা হয়, এই যে বললাম না, প্রথমে বলেছিলাম যে রামের ভোট বামে চলে যায় কি করে। যদি বামপন্থীরা যদি বিরক্ত হয়, ক্ষুব্ধ হয়, হতাশ হয় তার দলের প্রতি, সে বসে যেতে পারে, অথবা নতুন কোনো দল তৈরি করতে পারে, নতুন কোনো সংগঠন করতে পারে, নিশ্চয়ই সম্পূর্ণ বিপরীত দক্ষিণপন্থী কোনো শিবিরে যেতে পারে না। কিন্তু এটা কিন্তু তাই হয়েছে, ত্রিপুরাতেও হয়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে। এটা হওয়ার কারণ হচ্ছে চেতনার যে দুর্বলতা, সেই কারণে সেটা হচ্ছে। অর্থাৎ বামপন্থী চেতনা বা কমিউনিস্ট চেতনা সেটা খায় না মাথায় দেয়, সেটা যদি বোধগম্য না হয়, তাহলে সাধারণ মানুষগুলি অনায়াসে শিফট করতে পারে যদি সামান্য প্রলোভন তাদেরকে দেওয়া হয়। একটি বাড়ি দেওয়া হবে, একটি অটোর দেওয়া হবে, কি বলে লোন দেওয়া হবে, কিংবা হয়তো রেগার কাজ দেওয়া হবে, কিংবা হয়তো ওই রকম কি লাখপতি দিদি বানিয়ে দেওয়া হবে। এই সমস্ত প্রলোভনের মধ্য দিয়ে কিন্তু তার বাস্তব জীবনের কোনো পরিবর্তন হবে না, তার কর্মসংস্থান কিন্তু হচ্ছে না, স্থায়ী নিশ্চিত কর্মসংস্থান কিন্তু হচ্ছে না। কিন্তু সাধারণ খয়রাতি দিয়ে সে সাধারণভাবে আপাতভাবে সে জীবনটাকে একটু ভাবছে যে একটু থিতু হতে পারছে, একটু শ্বাস নিতে পারছি, ওইটাই কিন্তু চাবিকাঠি হয়ে যাচ্ছে একটা রাজনীতি, একটা শাসক দলের রাজনীতির ক্ষেত্রে। এবং সেটা কিন্তু করতে পারছে এই কারণেই, যেহেতু সাধারণ কর্মীদের মধ্যে 25 বছর বা তার আগে 10 বছর, ত্রিপুরার ক্ষেত্রে বলছে 35 বছরের মধ্যে ভোট ব্যাংক হিসেবে এরা ছিল, কিন্তু তাদের মধ্যে কিন্তু আসলে রাজনৈতিক চেতনা নেওয়ার কোনো চেষ্টা কখনোই করা হয়নি। সেই কারণেই আজকে এই পরিণতি। আদর্শ শিক্ষা দেওয়া হয়নি, আদর্শ শিক্ষা হয়নি। আজকে যে এই যে ধর্মীয় প্রোগ্রাম যে লঞ্চ করছে বিজেপি এবং তার বিভিন্ন শাখা সংগঠনগুলি, অনায়াসে বাম দলের লোকজন সেখানে সামিল হয়ে যাচ্ছে।
এই যে অন্ধবিশ্বাস, কুসংস্কার, অভিজ্ঞানের যে বাতাবরণ, অপবিজ্ঞানের যে বাতাবরণ আছে, তার মধ্যে অনায়াসে সামিল হয়ে যাচ্ছে যারা সিপিএম, এখনো সিপিএম এর ভোটার যারা, তারাও অনায়াসে সামিল হয়ে যাচ্ছে। কারণ তারা পার্থক্যই বোঝে না যে আসলে বামপন্থী রাজনীতি, বামপন্থী চেতনা, তার যে বিজ্ঞানটা কি আর তার সঙ্গে বর্তমান যেটা চলছে তার পার্থক্যটা কি, এটাই এরা বোঝে না। এই যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ কি, সেটা কোথা থেকে আসছে, সাধারণ মানুষকে তো অত মানে জার্গনগুলি তো সাধারণ মানুষ বুঝবে না, কিন্তু মূল যে বিষয়টা সেটা মানুষের মধ্যে মানুষের মতো বোধগম্য করতে নিয়ে যেতে হবে তার জীবনের মধ্য দিয়ে, তার শিক্ষার মধ্য দিয়ে, স্কুল স্তরে শিক্ষার মধ্য দিয়ে, কলেজ স্তরে শিক্ষার মধ্য দিয়ে, এভাবে একটা উন্নত সমাজ তৈরি হবে। তাহলে পারবে কি আদৌ কি তাহলে যেভাবে এখন যেভাবে বইছে বামপন্থা কি পারবে আবার ফিরে আসতে, নতুন দিশা দেখাতে? এখন প্রভাত পট্টনায়ক তার বইতে লিখেছেন যে এই যে ভ্যাকেন্সি মানে একটা যে শূন্যতা তৈরি হয়েছে, সিপিএম বা সিপিআই যেটা পারছে না সেই শূন্যতা পূরণ করার জন্য হয়তো অন্য কোনো বাম দলের উত্থান হবে, তারা হয়তো সেই জায়গাটা পূরণ করবে যারা প্রকৃত অর্থে মানুষের কথা বলবে। তো ইনি কিন্তু ট্রাস্টেড অর্থনীতিবিদ, সিপিএম এর ট্রাস্টেড অর্থনীতিবিদ। আচ্ছা, কিন্তু বাস্তবে 2011 সালে লিখেছিলেন, কিন্তু 13 বছর পরে সেটা হয়নি। বরং আমরা দেখেছি যে সংসদীয় অসংসদীয় সমস্ত বামপন্থারই কিন্তু আসলে মানে ইয়ে হচ্ছে, মানে ডিক্লাইন হচ্ছে, মানে নিচের দিকে যাচ্ছে। না, পশ্চিমবঙ্গে কি তাহলে তৃণমূলের মধ্যে মানুষ সেই শক্তিটাকে খুঁজে পেয়েছে? তাহলে তৃণমূলের মধ্যে শক্তি কি? আসলে প্রথম ব্যাপার হচ্ছে যে তৃণমূলের রাজনীতির ক্ষেত্রে প্রধান সমস্যা যেটা বারবারই বলা হচ্ছে মেরুকরণের রাজনীতি। 30% মুসলিম ভোট তৃণমূলের পক্ষে রাখতে হবে, আর যদি 10 থেকে 15% ভোট বা 20% ভোট যদি বাকি 70% নিয়ে আসতে পারি, তাহলেই তো আমি ভোটের বাজারে আমি বাজিমাত করতে পারবো। এই রাজনীতিটাই তৃণমূল করছে। 70%, 30% মুসলিমকে কোনোভাবেই কিন্তু কংগ্রেস বা সিপিএম নিতে পারছে না। ইনসিকিউরিটি, এই যে ব্যাপারটা আজকে কি হচ্ছে, আজকে তো এই রাজনীতিটাই হচ্ছে না, মেরুকরণের রাজনীতি কি হচ্ছে, সংখ্যালঘুদের ইনসিকিউরিটি, আবার সংখ্যাগুরুদেরও ইনসিকিউরিটি। সবাই ভাবছে যে আমাদের মহাবিপদ, অথচ অন্ন, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান যে বেসিক সমস্যা সেটাই সবাই আক্রান্ত, কিন্তু সেই জায়গায় ইউনাইটেড হতে পারছে না, বিভাজিত হয়েছে ধর্মের ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে। এই রাজনীতিটা এত বেশি ডোমিনেট করছে এবং সেই রাজনীতিটাকে প্রতিহত করার জন্য আগাম কোনো পন্থা কিন্তু বামপন্থীরা নেয়নি। ফলে আজকে তার খেসারত দিতে হচ্ছে, সেটা সব জায়গায় দিতে হচ্ছে, আমাদের এখানেও দিতে হচ্ছে। তো এই খেসারত দিতে হলে কি হচ্ছে, এই রক্তক্ষরণ চলবেই। তার পাল্টা যদি কিছু করতে হয় তার নিজস্ব কর্মীদের মধ্যে আগে সচেতনতা করতে হবে। কর্মীরাই তো সচেতন নয়। আজকে বামপন্থী রাজনীতি কি, তার মূল মানে জিস্ট, তার মানে নির্যাসটা কি, সেটা যদি তাদের মধ্যে না নিয়ে যাওয়া যায়, রাজনৈতিক চেতনা যদি না যায়, শুধু অর্থনৈতিক দাবিদার ভিত্তিতে আন্দোলন করে তো একটা বেশি দূর যাওয়া যায় না। একটা রাজনৈতিক সংগঠন শুধু অর্থনৈতিক দাবিদার ভিত্তিতে আন্দোলন করতে পারে না। আজকে ভারতবর্ষের সমস্যা হচ্ছে ভারতবর্ষের শ্রমিক শ্রেণী সেইভাবে তৈরি হয়নি, সচেতন শ্রমিক শ্রেণী নেই ভারতবর্ষে। সবচেয়ে বড় শ্রমিক সংগঠন হচ্ছে বিজেপির, এইটা মানে বিএমএস, সবচেয়ে বড় শ্রমিক সংগঠন। সিটু কখনই সবচেয়ে বড় শ্রমিক সংগঠন ছিল না। তো কমিউনিস্ট পার্টি শ্রমিকের পার্টি, অত তার যে শ্রমিক সংগঠন সেটা কিন্তু বৃহত্তর সংগঠন নয়। তো ফলে কি হচ্ছে, শ্রমিক শ্রেণীর মধ্যে শ্রেণী চেতনাই নাই ভারতবর্ষে সেভাবে। আসলে গত 47 থেকে আজকে এত বছরের মধ্যে কোন শ্রমিক শ্রেণী সেভাবে বিকশিত হয়নি। শ্রম দিচ্ছে মানুষ, কিন্তু তারা বিচ্ছিন্ন শ্রমজীবী মানুষ, এবং কৃষক শ্রমিক ঐক্য হয়নি। তাহলে নতুন দিশা দেখাতে পারবে কিনা সে নিয়ে এখনো সন্দেহ। নতুন দিশা দেখাতে গেলে অভ্যন্তরে মানে সিপিএম কতটা বামপন্থী কতটা কমিউনিস্ট সেই বিতর্কে আমি যাচ্ছি না, কারণ আজকের প্রসঙ্গ হচ্ছে যে এদের মানে এই ধরনের মানে এই পতনের কারণ কি, এইভাবে ক্রমশ ক্ষয়িষ্ণু হওয়ার কারণ কি, তাদের ভালো মন্দের কথাই বলছি। সেটা ঐতিহাসিক ভুল কিনা, সেখান থেকে শুরু করে পতনের কারণ। ক্ষয়িষ্ণু হওয়ার প্রধান কারণ হচ্ছে যে আসলে তার নিজস্ব কর্মী বাহিনীর মধ্যে রাজনৈতিক চেতনা প্রসারের জন্য কোন রকম কোন ক্লাস বিগত 20-25 বছরে হয়নি। না হওয়ার কারণে শুধুমাত্র ভোটের রাজনীতি করতে গিয়ে, অর্থনৈতিক দাবি দেওয়া ভিত্তিক রাজনীতি করতে গিয়ে, অর্থনৈতিকভাবে সুবিধা পাইয়ে দেওয়ার রাজনীতি করতে গিয়ে আসলে চেতনার মান শূন্যের কোটায় যাওয়াতেই এই শিফটিংটা হয়ে গেছে, যে দক্ষিণপন্থী অতি দক্ষিণপন্থী সমস্ত রাজনৈতিক দলের মধ্যে অনায়াসে বামপন্থী দলের অন্তর্ভুক্ত যারা ছিল তারা শিফট করে চলে যেতে পারছে। আমি এই ব্যাপারটাতে একেবারে প্রদীপ্তর সঙ্গে একেবারে পুরোপুরি একমত, যে আসলে রাজনৈতিকভাবে শিক্ষিত করতে পারেনি। সিপিআইএম এর একসময় সবচেয়ে বড় শক্তি ছিল তার ছাত্র সংগঠন, তার যুব সংগঠন, তার শ্রমিক সংগঠন। আজকের দিনে দেখুন, ছাত্র সংগঠন বলতে কিছু নেই, যুব সংগঠন বলতে কিছু নেই, শ্রমিক সংগঠন বলতেও কিছু নেই। সংগঠন আছে কিন্তু কারণ কর্মীদের ঠিক সেইভাবে শিক্ষা দেওয়া হয়নি। আমি দেখেছি প্রথম বামফ্রন্ট সরকার যখন গঠিত, আমি যখন চাকরি করি, চাকরি যখন প্রায় 8-9 বছর হয়ে গেছে, তখন দেখতাম সব জায়গাতে একটা রাজনৈতিক ক্লাস হতো, পলিটিক্যাল ক্লাস হতো। সেই পলিটিক্যাল ক্লাসে কিন্তু প্রত্যেককে রাজনৈতিক ভাবে সচেতন করার চেষ্টা করা হতো। আজকে কোথায় সেই পলিটিক্যাল ক্লাস? আজকে তো সব হইলো
শুধুমাত্র পাইয়ে দেওয়ার রাজনীতি। আমার ভোটে জিততে হবে, ভোটে জিতে গেলে আমার কি করতে হবে, দান করতে হবে, খয়রাতি সাহায্য দিতে হবে, ঘর দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে, দিয়ে কোন ক্রমে আমাকে ভোট বৈতরণী পার হতে হবে। সংসদীয় রাজনীতির গুরুত্বটা বেড়ে গেছে অনেক বেশি, আদর্শচ্যুত একটা হয়ে বিষয় আমি গেছে। সংযোজন করতে চাই, বামপন্থী দলের সংকট মানে কিন্তু বামপন্থার সংকট নয়। একসময় কিন্তু মমতা ব্যানার্জি বামপন্থাই, মানে বামপন্থী, সবচেয়ে বড় বামপন্থী, এরকম ব্যাপার এসেছিল। এখন যে রাহুল গান্ধী যে কথাগুলো বলছে না, এগুলো কিন্তু মনে হবে যে বামপন্থী কথাই বলছে। তো এরকম কিন্তু বামপন্থা ছাড়া কিন্তু আসলে কোনো বিরোধী রাজনীতি চলে না। বামপন্থা এক জিনিস আর বামপন্থী আর এক জিনিস। ঠিক, আমরা এখানে কমিউনিস্টদের কথা বলা হচ্ছে, কমিউনিস্টদের এখন কথা সারা পৃথিবীতে কিন্তু যা অবস্থা আছে, এত সংকট চলছে, ক্যাপিটালিজম কিন্তু সংকটের মধ্যে আছে সারা পৃথিবীতে, ভালো কিছু নিয়ে আসতে পারেনি, সারা পৃথিবী জুড়ে সংকটের মধ্যে আছে। এই অবস্থায় বামপন্থার যে প্রয়োজনীয়তা, সেটা সারা পৃথিবী জুড়ে থাকলেও পৃথিবীর বিভিন্ন দেশে দেশে বামপন্থী দলের সংকট আছে। চীন এখন কিন্তু কমিউনিস্ট পার্টি নয়, চীনা কমিউনিস্ট পার্টি যে তারা যে লাইনে চলছে সেটা কিন্তু কমিউনিস্ট পার্টির লাইন নয়। যতই গালাগালি দেওয়া হোক কমিউনিস্টদের, যদি চীনা কমিউনিস্ট পার্টি গালাগালি দিয়ে কমিউনিস্টদের গালি দেওয়া হয়, তাহলে কিন্তু আসলে হচ্ছে মানে রজ্জুতে সর্পভ্রম হওয়ার মতো বিষয়। এখন পুরোপুরি মুক্ত চীন একটা পুঁজিবাদী রাষ্ট্র, পুরোপুরি পুঁজিবাদী রাষ্ট্র, একটা সাম্রাজ্যবাদী নীতিতে চীন চলছে। আজকে যে এজেন্ডা ছিল, আজকের যে এজেন্ডা ছিল সমর্থন প্রত্যাহার, তখন কিন্তু তৎকালীন সময় কিন্তু বামেরা, সব বাম দল কিন্তু প্রত্যাহার করেছিল একসঙ্গে, একযোগে। তাহলে সেটা ঐতিহাসিক ভুল ছিল কিনা, তবে আপনাদের মতামত যতটুকু আজকে আমরা জানলাম, সেটা ভুল ছিল কিনা এবং সেই ভুলের পর তার ভুলের জন্যই কি বামেদের এই আজ এই ধরনের ক্ষয়িষ্ণু অবস্থা বা এই যে রক্তক্ষরণ যেটা আপনারা বলছেন, সেই অবনতি বাম দলের সংসদীয় রাজনীতিতে, সেটা কিনা। তো আপনারা সেটা যেটা আলোচনা করলেন, অবশ্যই আমরা সেখান থেকে জানলাম। কিন্তু অনেক কিছু আলোচনা করার রয়েছে। বামপন্থী রাজনীতি, ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে বামপন্থীদের সেই সময় প্রত্যাহারের কারণে কি বিজেপির উত্থান হয়েছিল কিনা, সে বিষয়ে আলোচনা রয়ে গেছে। তবে সেই আলোচনা হয়ে অন্য কোনো একদিন অবশ্যই হবে। আজ অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ শান্তিবাবু, অসংখ্য ধন্যবাদ প্রত্যেক। নমস্কার দর্শক বন্ধুরা, 1996 সালে জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়ার উজ্জ্বল সম্ভাবনা কিভাবে নাকচ করে দিয়েছিল সিপিএম এর কেন্দ্রীয় কমিটি, সে কথা আজও কিন্তু বাংলার রাজনীতিতে তো বটেই, জাতীয় রাজনীতিতেও চর্চিত। দল যে ঐতিহাসিক ভুল করেছে তা মনে করতেন খোদ জ্যোতি বসু। বিভিন্ন ক্রাইসিসে দল যেসব সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে অনেক সিদ্ধান্ত যে দলের বিপক্ষে গেছে তা আজ স্পষ্ট। বর্তমান জাতীয় রাজনীতিতে কমিউনিস্টদের জনপ্রিয়তা হ্রাসের কারণ খুঁজতে গিয়ে প্রথম ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহারকে পতনের শুরু বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সেটা একমাত্র কারণ নয়। আদর্শচ্যুত হয়ে যাওয়া, তাত্ত্বিক রাজনীতির সঙ্গে মানুষের যোগাযোগ না থাকা, এসব কিছু কিন্তু একটা অনেকগুলো কারণের মধ্যে কিছু কারণ। আর বামেদের এই জনবিরোধী ভুল সিদ্ধান্তের কারণে জাতীয় রাজনীতিতে বিজেপি অতিরিক্ত মাইলেজ পেয়েছে বলেও কিন্তু অনেকেই মনে করেন। তবে ইতিহাসে সেই সব ভুল থেকে শিক্ষা নিয়ে বামেরা কি পারবে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে, নতুন দিশা দেখাতে, তা সময় বলবে। তাই সব খবরের জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।